Hi, everybody. We are here once again with another interesting episode of Takes and Talks presented to you by Cinema for a Cause. আমরা অনেক সময় দেখি একটা জিনিস, সেটা হচ্ছে অ্যারোমা। আমাদের যখনই বলা হয় অ্যারোমা, সবচেয়ে প্রথমে আমাদের মাথায় কি জিনিস আসে বলুন তো? আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, ইট রিমাইন্ডস মি অফ স্পাইসেস, কন্ডিমেন্টস, টেস্ট. In short, it reminds me of good food. এবার এই কোভিড এর সিচুয়েশনে আমরা অনেক সময় অনেক জায়গাতেই ভালো ভালো কিছু খাবার কিন্তু মিস করেছি, তাই নয় কি? কিন্তু তার মানে এটা মোটেই নয় যে আমরা খাবার নিয়ে ভালো ভালো কিছু আলোচনা বা রন্ধন শিল্পীর ভালো ভালো গুণাবলী কি হওয়া উচিত বা ফুড অ্যান্ড হেরিটেজ নিয়ে ভালো কিছু মুখরোচক কিছু আলোচনা, এগুলো আমরা মিস করব। একদমই নয়, এটার কোনো মানেই হয় না। বিশেষ করে আমাদের আজকের শোতে এমন একজন অতিথি যখন রয়েছেন, আমরা সবাই জানি আমাদের আজকের শোতে রয়েছেন culinary queen, home chef, and internationally acclaimed food consultant, none other than Naina Afroz. Ladies and gentlemen, let's welcome Naina Afroz to our show. Good evening, Naina Appa. Hello. Good evening and hello everyone. Actually, আমরা যখন বলি এপার বাংলা ওপার বাংলা, প্রথমেই মনে আসে অনেক সেন্টিমেন্টের কথা, তাই নয় কি? অনেক সেন্টিমেন্ট, অনেক আবেগ, অনেক নস্টালজিয়া। তো অনুষ্ঠানটা শুরু করার আগে আই জাস্ট লাইক টু নো যে এখন আপনি তো ঢাকা থেকে আসছেন, এখন স্ট্রেট ঢাকা থেকে আপনি আমাদের এখানে জয়েন করেছেন। সো ক্যান ইউ জাস্ট টেল আস যে ঢাকায় এখন ওয়েদার কিরকম? একটু একটু শীত পড়তে শুরু করেছে। মানে দিনের বেলা যদি বা মাঝে মাঝে দুপুরের দিকে একটু ফ্যান চালানো হয়, সন্ধ্যার পরে আর ওকে। ফ্যানও লাগে না। বাইরে বেরোলে হালকা বুলেন নিয়ে বেরোতে হচ্ছে, কিন্তু বেরোনো তো খুব সীমিত। মানে আমি গত 10 দিনে বের হইনি, কাজেই বেরোনোটা বলা মুশকিল, মানে এক্স্যাক্টলি কতটা ঠান্ডা বা কি। তবে ঘরের মধ্যে বা বারান্দায় ছাদে যতটুকু হাঁটাচলা করা হচ্ছে, তাতে বলতে পারি যে হালকা ঠান্ডা 19 থেকে 21-এর মধ্যে মোটামুটি থাকছে টেম্পারেচারটা। কাজেই ওকে। হালকা শীত পড়ে গেছে। শীত পড়ে গেছে ঢাকাতে। তো শীত হুম, মানেই তো অনেক রকম খাবার, অনেক রকম সুন্দর একদম সুন্দর খাবার একদম। খাওয়ার হ্যাঁ সময়। ওকে। হ্যাঁ। ওকে। আজকে আমরা অনেক সুন্দর আলোচনা করব, অনেক ভালো ভালো জিনিস নিয়ে আলোচনা করব। রন্ধন শিল্প, শুধু রন্ধন শিল্প নয়, ফুড অ্যান্ড হেরিটেজ। এবং সবচাইতে বড় কথা যে এই কোভিড এর সময় রান্না আমাদের কি করে একটু ভালো স্ট্রেস বাস্টার হতে পারে, সেটা নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। এবং এটাও জানবো একজন ভালো রন্ধন শিল্পীর কি গুণাবলী থাকা উচিত। নেক্সট আই উড লাইক টু ওয়েলকাম দ্য ভেরি আমাদের যিনি কর্ণধার, আমাদের টেক্স এন্ড টক্স এর, আমাদের সিনেমা ফর এ কজ এর কর্ণধার এবং আমাদের টেক্স এন্ড টক্স এর আইডিয়েটর এন্ড মডারেটর মিস্টার অভিষেক গাঙ্গুলি। মিস্টার গাঙ্গুলি, ওয়েলকাম টু দ্য শো। অ্যান্ড যেটা আমরা আমাদের দর্শক বন্ধুদের সবসময় বলে থাকি, টেক্স এন্ড টক্স ইজ ইউর ভেরি ওন শো। সুতরাং নিজেদের ভিউজ, নিজেদের কমেন্টস, নিজেদের সাজেশনস অবশ্যই পাঠাবেন। ইউ ক্যান অলসো সেন্ড ইউর কোয়েশ্চেন্স টু নাইনা আপা, which will be duly answered by her towards the end of the show. Now, over to you, Mr. Ganguly. থ্যাংক ইউ ভেরি মাচ শর্মিষ্ঠা। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে নয়নার সঙ্গে আমার যে কমিউনিকেশন হবে, যে কথোপকথন হবে, সেটা আমি তো তুই তোকারিতেই চলে যাব, বিকজ শি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। তো নয়না তুই এভাবেই সম্বোধনটা চলবে। আই হোপ দর্শক বৃন্দ আপনারা কিছু মাইন্ড করবেন না, কারণ ছোট্টবেলাকার আমি আর নয়না বন্ধু, সেই জন্য আমাদের একটা অন্য ধরনের কেমিস্ট্রি, অন্য ধরনের রসায়ন। আচ্ছা নয়না, তুই বল যে তুই নিজে ভীষণ ফুড ভালোবাসিস, মানে আর ইউ আ কম্পালসিভ ফুডি? And how did you start your professional cooking career as a home chef? হ্যাঁ, খেতে আমি ভালোবাসি নিশ্চয়ই। ভালো খাবার আমাকে ডেফিনেটলি টানে। প্রফেশনাল ক্যারিয়ার যদি বলো, ইট ওয়াজ অ্যাকচুয়ালি আউট অফ চান্স। আমি কিন্তু কোনোদিনই ভাবিনি যে আই মেক ফুড মাই ক্যারিয়ার। I was very much into, when I came here, I was very much into translation, interpretation, and these kinds of things. I was working with development partners in Bangladesh. সো আমি কোনো সময় ভাবিনি। অ্যাকচুয়ালি যদি বলি যে ফুডটা ক্যারিয়ার কি করে হলো, সেটার জন্য আমি এক বাক্যে আমি বলবো যে এটা আমাকে পৃথা সেন, আমাদের অনেকেরই পরিচিত পৃথাদি, আমাকে এইটার মধ্যে নিয়ে এসছেন।
কারণ আমি রান্না করতে ভালোবাসি, লোককে খাওয়াতে ভালোবাসি, সবই ঠিক ছিল, সবই ছিল। কিন্তু এইটা যে আমার ক্যারিয়ার হতে পারে, আমি যে রান্না করে আমার পরিচিত সার্কেলের বাইরেও আমি চলে যেতে পারবো, এই জিনিসটা কিন্তু উনি আমার মাথায় ঢুকিয়েছেন। উনি আমার পিছনে লেগে থেকে আমাকে শিখিয়ে বুঝিয়ে এইটা কিভাবে করব, এই পুরো ব্যাপারটা করে আর কি উনি আমাকে এই জিনিসটার মধ্যে নিয়ে এসেছেন। আর ওয়ান্স আই কেম ইনটু ইট, তখন আমি দেখলাম যে সত্যি সত্যি আমার কাজের অ্যাকসেপ্টেন্স আছে, আমি এটা করতে পারছি, আমিও আনন্দ পাচ্ছি, লোককে আনন্দও দিতে পারছি। সেই কারণে আই ফাইনালি টুক ইট আপ অ্যাজ মাই ক্যারিয়ার। Excellent, Noyana. Preetha Sen indeed has been a great inspiration in your journey as a home chef, food consultant, and a culinary queen. But who really inspired you? ছোট্টবেলায় তো আমি জানি না আপনি ছিলেন কিনা তো জীবনে, ছোটবেলা থেকে এই রান্নার দুনিয়ার যে স্বপ্ন, দুনিয়ার যে মাদকতা, সেটার স্বপ্ন তুই দেখা কিভাবে শুরু করিস? মানে এর কি কোনো সেটা জেনেটিক লিনিয়েজ আছে? হ্যাঁ, একদম একদম। আমার মা অসম্ভব ভালো রান্না করেন। আমার মায়ের মা, আমার বাবার মা, মানে দুদিকেই আমার যে গ্র্যান্ডমাদার্স, বোথ মাই গ্র্যান্ডমাদার্স ওয়ার ভেরি গুড কুকস। আমার মায়ের বাপের বাড়িতে, আদার দ্যান মাই গ্র্যান্ডমাদার, মাই মামাস ওয়ার ভেরি গুড কুকস। মানে আমার বড় মামা ওমানে থাকতেন। বড় মামা আহ, যতদিন ওখানে ছিলেন, হি ওয়াজ দ্য রয়্যাল দিওয়ান অফ রয়্যাল কোর্ট। বড় যে পার্টিস গুলোতে হতো, 50, 60, 80 পিপলের রান্না বড় মামা একা হ্যান্ডেল করতেন। সো ইট ওকে, ওয়াজ, এবং এবং তখনকার দিনে তো আর এই হোম শেফ টেফ এইসব ব্যাপার স্যাপার ছিল না, এটা পুরোটাই নিজের জ্ঞান এবং প্যাশন থেকে হয়েছে। আর কাজে আই গ্রু আপ ইটিং ভেরি গুড ফুড। আমাদের বাড়িতে সবসময় মানে ধরো, তুমিও খানিকটা জানো যে ফুলকপি সিঙ্গারা, মাংসের চপ, ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, প্রন কাটলেট, এরকম স্ন্যাক্স আমরা উইকের মধ্যে 5-6 দিনই খেয়েছি। তারপরে ভালো ভালো কারেক্ট, উইক, আমাদের বাড়িতে কোনো উইকেন্ড বলে ভালো রান্না হবে এরকম বলে কিছু নেই, যে কোনো সময় যেদিনই হবে। আর মাই মাদার ওয়াজ নট অনলি আ ভেরি গুড কুক, শি ডিড অল হার শপিং হারসেলফ, বাজারটাও মা নিজের হাতে রেখেছেন। তো কাজেই যেদিনই কারেক্ট। ভালো মাছ আসবে, ভালো কিছু কেনা হবে, মা সেটা নিয়ে রান্না বান্না করবেন। সো ছোটবেলা থেকেই তো ভালো খাবারের মধ্যে গ্রো আপ করেছি, কাজেই সেই জন্য সেটার প্রতি আমার একটা, নিশ্চয়ই তার মধ্যে থেকেই এটা এসছে। আর জিনও তো ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট, ডেফিনেটলি জেনেটিক্যালিও হয়তো এটা আমার মধ্যে ছিল। সেই জন্য আমি এটাকে, রান্নাটাকে ভালোবাসতে শিখেছি। So we understand that it is flowing in the genes, the lineage is really speaking out. আপনাদের দর্শক বন্ধুরা একটু চুপি চুপি জানিয়ে রাখি, আমাদের কলেজ ডেজে নয়নার বাড়িটা ছিল আমাদের বিরাট একটা আড্ডার স্থান। নয়নার আকর্ষণ তো ছিলই, তার সঙ্গে মানে বারবার ছুটে যেতাম এবং দারুণ দারুণ আমরা সময় কাটিয়েছি ওই আড্ডায়। সেই এখনো মানে আমাদের সেই সিঙ্গারা, সেই কাটলেটের গন্ধটা যেন এখনো মমা করে ভাসছে। মাসিমার বাজার করা, এটা একটা বিরাট পর্ব আমার মনে আছে। গড়িয়াহাট থেকে গিয়ে একদম রাইট রাইট মানে জিনিসপত্র ইনগ্রিডিয়েন্ট উনি নিয়ে আসতেন এবং প্রত্যেকটা এত কোয়ালিটি কন্ট্রোল যে ইট হ্যাড টু বি রিয়েলি লার্ন টু বি বিলিভড। ফ্যান্টাস্টিক. Nayana Afroz is a household name in Bangladesh, also in Bengal and India today, even internationally. So exactly what is your claim to fame? মানে তোর এই খ্যাতির পেছনে এক্সাক্ট ফর্মুলা বা এক্সাক্ট লেবেলটা কি? খ্যাতি তো আমি বলতে পারবো না যে খ্যাতি কতটুকু, কিন্তু আমি যেটা হচ্ছে যে আমার কাজটা ছিল, আমি যেটা মনে করেছি যে আমি বাংলাদেশের খাবারের সম্পর্কে মানুষকে সঠিক ধারণাটা দেব। কারণ আমি বিদেশে গিয়ে দেখেছি যে সেখানে বাংলাদেশি খাবারকে ইন্ডিয়ান, লন্ডনে বিশেষ করে বাংলাদেশি খাবারকে ইন্ডিয়ান খাবার বলে চালানো হচ্ছে, কলকাতায় ইন্ডিয়ান খাবারকে বাংলাদেশি খাবার বলে বলা হয়। কাজেই এই যে সব বিভিন্ন ভুল ধারণা মানুষের মধ্যে, এবং সেটার যে সঠিক খাবারটা কি হতে পারে, তার স্বাদ কি, পশ্চিমবঙ্গের বাংলা খাবারের সাথে বাংলাদেশি বাংলা খাবারের কতটুকু পার্থক্য, এই যে বিষয়গুলো, এইগুলো আমি মানুষকে বোঝাতে চেষ্টা করেছি। জানি না সেটা কতটুকু সফল হয়েছি, তবে আমি যে ফেস্টিভ্যাল গুলো করি, সেখানে আমি একদম রিজন বেসড আমি চেষ্টা করি যে খাবারগুলো মেনুর মধ্যে সিলেক্ট করতে, যাতে আর কি কোন রিজনের খাবার কেমন
সেইটার একটা স্বাদ, সেটার একটা ধারণা, পরিচিতি মানুষের মধ্যে হতে পারে। তো এই করতে করতে আমি যে কাজটা করেছি, আমি খুব কি বলবো, ওটা আমার একটা সাধনার মতোই বলতে পারো, যে এইখান থেকে এইখানে, এখান থেকে এখানে, এইভাবে আমি সেটা আমার মধ্যে নিজের মধ্যে নার্চার করে আমি সেটা মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করেছি। এবং ভালোবাসা নিয়ে করেছি, তো কাজে সেই জন্য লোকেও সেটা ভালোবেসেছে, সেইভাবেই তারা আমাকে চিনেছেন এবং আমাকে মনে রাখছেন। এই এতটুকু। কারেক্ট, আই লাভ দ্যাট। সাধনা ব্যাপারটা ভীষণ মন ছুঁয়ে গেল, আর তার সঙ্গে অবভিয়াসলি ভালোবাসাটা হৃদয় স্পর্শ করলো। আমি তো বাবা রান্নাঘর থেকে খুব দূরে, যদিও রান্না খেতে খুবই ভালোবাসি। আজকে নয়নার জন্য এই স্পেশাল মাঞ্জাটাও দিয়ে এসেছি, মাকাওয়ের শেফরা যেটা পরে, মাকাও থেকে আমরা কিনেছিলাম, মাকা যেটা পরে সেটা আজকে পরে আজকে আমি নয়না আফরোজের সঙ্গে। আচ্ছা নয়না, বল যে একজন ভালো কুক হতে গেলে what are the 5 important qualities a good cook must have? What does Noyana Afroz say to that? One thing I should say, that a person should have good idea about the food that he or she is cooking, as in what kind of ingredients will be suitable for a particular dish. We just can't mix anything with everything. We have to understand the taste of the ingredients that will finally complete the that single dish. Then another thing is that you have to give full concentration. You just can't think that okay, cooking, that's something very simple, we can just do it in a go and finish it off. You have to give your full self to it. Why? Because cooking is basically an art, and once you have to give something to get something from, you have to give yourself fully to get something from it. That is another thing. Another thing is patience is very important. If you have to be a good cook, you have to have good patience also, because if you're hurrying up with things, then I think the food will not always be it might taste okay, but it won't be 100%. So that is another thing that you have to have if you have to be a good cook. Then you have to understand the taste of your the people who are going to eat that. So that is also something important. When you're cooking for somebody, you have to keep that in mind also, in order to be successful in what you're serving. So basically all these things complete and very important is that you should always concentrate on your cooking. Like you increase the flame and see that it gets whether the thing is done in a jiffy. That's not you have to have patience and you have to have concentration while you're cooking. Well, that's a very, very long list. I'll never make it as a cook. That's my decision, and I can understand. That's the realization I have today. Acha Nona, eta bol, you have specialized in both the forms of Bangladeshi Bangla cuisine and also Poshchim Bonger Bangla cuisine. How did you make this magic combo happen? আম, এটাতেও যদি বলি, এটাতে হচ্ছে প্রথমত তো আমি প্রথম জীবনের প্রথম ভাগটা আমি সব ওয়েস্ট বেঙ্গলে বাংলা কুইজিনে যে একদম ভালো খাবার যেগুলো, সেগুলো মানে বেস্ট কোয়ালিটি রান্না সেরকম খেয়ে এসেছি। আর তারপরে আরেকটা জিনিস, আমি বাংলাদেশে এসে যে রান্নাটা শিখেছি তার বেশিরভাগই কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। ইট ওয়াজ থ্রু মাই ট্রাভেলস টু দ্য ডিফারেন্ট ভিলেজেস, to the different small towns, and into the kitchens of those places that I collected the recipes. So আমি শুধু বই দেখে বা হচ্ছে কি টিভি শোজ দেখে ওরকম ভাবে তো আমি রান্না শিখিনি। বাংলাদেশি রান্নার কথা বলছি। আমার অনেক রান্না হচ্ছে আমার শাশুড়ির থেকে শেখা, আমার মামি শাশুড়ির থেকে শেখা, তারপরে হচ্ছে আমার কোনো কোনো ননদের থেকে শেখা। আর গ্রামে গেছি, বিভিন্ন গ্রামে গেছি, সেখানে আমরা যেরকম বলি যে ভাবি, খালাম্মা ইত্যাদি ইত্যাদি, সেরকম তাদের কাছ থেকে জেনেছি। আমি আমার কাজের সূত্রে আমার প্রচুর গ্রামে যেতে হতো। তো সেই গ্রামে গিয়ে আমার কাজটা ছিল ফোকাল গ্রুপ ডিসকাশন, মানে উঠান বৈঠক বলে, কোর্টইয়ার্ড মিটিং করতে হতো মহিলাদের সাথে। তো সেই মহিলাদের সাথে যে আমার আইস ব্রেকিংটা, সেটা করার জন্য আমি মানে তারা যে আমার কাছে তাদের কথাগুলো বলবে, সেটা বলার জন্য তো আমার একটা রাস্তা লাগে। তো আমার মেন রাস্তাটা ছিল, আমি ইউজুয়ালি চলে যেতাম তাদের রান্নাঘরে, মানে পাকঘর বলে যেটা। তো পাকঘরে গিয়ে আমি তাদের সাথে কথা বলতাম যে
খালাম্মা এটা কি মশলা দিলেন, এটা দিয়ে কেমন স্বাদ হবে, এটা কি ঝাল হবে, কতটুকু ঝাল দিচ্ছেন ইত্যাদি, এরকম মানে ওনরা যাতে যেই কথাটাতে মানে যেই টপিকটাতে ওরা অনেক বেশি আমার সাথে কথা বলতে পারে, দে গেট ভেরি ইজি উইথ মি, কোয়াইট ইজিলি, সেই জিনিসটা করতে করতেই আমি প্রচুর রেসিপি কালেক্ট করে ফেলেছি ইন সে 15 ইয়ার্স অর সো। এবং সেইগুলো যখন আমি শিখেছি, অবভিয়াসলি ওখানে তো আমি শিখেছি, নোট নিয়ে নিয়েছি, তারপরে সেগুলো আমি এসে নিজে প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করে ফ্যামিলির মেম্বার্স যারা ইমিডিয়েট ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার বাড়িতে খুব রেগুলারলি আমি লোকজন খাওয়াতাম। কোভিড সিচুয়েশন ইজ ডিফারেন্ট, কিন্তু তার আগে পর্যন্ত খুব রেগুলারলি আমি খাওয়াতাম, কাজে আমি সেগুলো সব এই করেছি, মানে সেই সময় আমি সেগুলো সার্ভ করেছি, করে দেখেছি যে কেমন হয়, লোকজনের অ্যাকসেপ্টেন্স কতটুকু, করে হচ্ছে কি আমি জিনিসটা সম্পূর্ণভাবে রপ্ত করেছি, যার কারণে বাংলাদেশি রান্নাটা ওইভাবে করা, আর এই রান্নাটা তো আমি ছোটবেলা থেকে দেখে শিখছি। এখনো যদি কোনো কিছু মনে করি যে ওটা কেমন হবে, মাকে একটা ফোন করলেই হলো, মা বলে দেবে যে বাকিটুকু কেমন। কাজে সেই জন্য আমি দুটো রান্নাই একদম সুন্দরভাবে মানে আমি সুন্দরভাবে না, শেখার প্রচুর বাকি আছে, কিন্তু যতটুকু শিখেছি সেটা হচ্ছে কি একদম মানে সলিড শিখেছি, এইটুকু বলতে পারি। Lovely. So we understand your learnings before marriage, your learnings after marriage, food tourism, food traveling, like resourcing from different villages. You've gone and met the ladies of the villages. তাদের কাছ থেকে রান্নার বিভিন্ন রন্ধন প্রণালী শেখা। আচ্ছা, you are also a very eminent food consultant, and you've done many assignments with top hotels, different restaurants, eateries. So just if you can share some experiences. I have done actually food festivals, Bangladeshi food promotions with different kinds of different levels of properties. তো বেসিক্যালি আমি যেটা করি সেটা হচ্ছে যে যখন আমাকে কেউ যোগাযোগ করেন টু হ্যাভ আ ফেস্টিভ্যাল, তখন আমি আই স্পিক টু দেম, আই প্রিপেয়ার আ মেনু, then I tell them that these are the ingredients that I'll be needing. So we decide on which ingredients they are going to source and which ingredients I'm going to carry with myself from Bangladesh. And because I'm very particular about the ingredients that I use, like আমাকে যদি কেউ বলে যে তুমি গোবিন্দভোগ চাল দিয়ে মোরগ পোলাও করো, আমি সেটা করব না, কারণ আমি জানি যে গোবিন্দভোগ চালের একটা সুইটনেস আছে যেটা মোরগ পোলাওয়ের সাথে যায় না, নট ইভেন তেহারি। হ্যাঁ, সো সেই জন্য আমার গোবিন্দভোগ আমার মোরগ পোলাওয়ের জন্য যে চালটা লাগবে, রাঁধুনি পাগল চাল, আমার সেটাই চাই, আমি সেটাই করব। এখন রাঁধুনি পাগল চালটা যদি ওরা ওখান থেকে করতে হলে রাঁধুনি পাগল চাল, এখান থেকে করলে তো আমি অবভিয়াসলি চিনি কালিজিরা দিয়ে করব। তো আমি একটা ক্লোজ সাবস্টিটিউট বের করেছি যে এই পর্যন্ত, কিন্তু এর থেকে নিচে আমি যেতে পারবো না, ঠিক আছে। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো তো আমি ওখানে অ্যাভেলেবলই না, কাজে সেগুলো অবভিয়াসলি আমার হচ্ছে কি এখান থেকে নিয়ে যেতে হয়। তো ওইভাবে করে আমি হচ্ছে কি ওদের সাথে প্ল্যান করি যে কোন জিনিসগুলো আমি নেব, কোন জিনিসগুলো ওনরা নেবেন। তারপরে নেক্সট হচ্ছে যে when I reach there, প্রথম দিন I do you can say a demonstration of the dishes that are a little different, যেগুলো মুখে বলে দিলে বা বুঝালে হবে না। তারপরে next day the chefs in the kitchen of those properties, they start learning from me, and I give them first hand training of those dishes, and then they start after that they cook a few things, and I see that how they have come, because something I do during my festivals is that I am completely with the diners once the festivals start, because বাংলাদেশ আমার কাজটা হচ্ছে বাংলাদেশি কুইজিন সম্পর্কে লোককে জানানো। তো লোককে যদি আমার জানাতে হয় তাহলে তো আমার তাদের সাথে কথা বলতে হবে, তাদের বুঝাতে হবে যে কোন জিনিসটা কেমন, কোন জিনিসটা খেতে কেমন, কিসের সাথে কি খেতে হবে, কোনটা কোন অঞ্চলের রান্না, ইত্যাদি ইত্যাদি। যে আমার যে কাজটা, যে ডিসেমিনেশন অফ নলেজ, সেটার জন্য তো আমার আই হ্যাভ টু বি উইথ দেম।
সো সেই জন্য অবভিয়াসলি ব্যাক কিচেনে যেটা, সেখানে তাদেরও একটু ধারণা করে ফেলতে হবে রান্না সম্পর্কে, যে যে আমি মানে যেটাকে বলে যে একটা বেস তৈরি করে দেওয়া, সেইটুকু আর কি আমার করে দিতে হয়। তারপরে তো ওয়ান্স দ্য ফেস্টিভ্যাল স্টার্টস, আই এম উইথ দ্য, মানে ওখানে খাবারও যেরকম প্রয়োজন হচ্ছে সেখানেও থাকছি, আবার যেরকম তোমার ডাইনার্সদের সাথে তো সবসময় থাকছি। কেউ যখন as soon as a guest comes in, the steward or whoever's there tells me that there's this table which is filled in just now, তখন সেখানে গিয়ে তাদের সাথে পরিচিত হয়ে তাদের খাবার সম্পর্কে বলে তাদেরকে বুঝিয়ে খাবারের, অনেক সময় আই হেল্প উইথ দ্য মেনু, কমপ্লিট সিলেকশন অফ দ্য মেনু দ্যাট দে ফাইনালি ডিসাইড টু চুজ, এই করে করে করি। আর তুমি যদি বলো মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমার এই ফেস্টিভ্যালের সম্পর্কে, সেটা তো ম্যাসিভ, সেটা আমি এখানে এতটুকু সময় বললে তো তোমার টাইমে কুলাবে না। তো বেসিক্যালি আই হ্যাভ হ্যাড আ ভেরি গুড এক্সপিরিয়েন্স উইথ মোস্ট অফ দ্য কিচেন্স দ্যাট হ্যাভ ওয়ার্কড উইথ। দে হ্যাভ শোন মি ইনাফ রেসপেক্ট। আমি মানে কিছু কিছু তোমাকে বলতে পারি যে আমিও ওখান থেকে অনেক কিছু শিখেছি, কারণ ইন্ডাস্ট্রিয়াল কিচেনে কাজ করার এক্সপিরিয়েন্স তো দ্যাটস আনাদার কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। তো সেটাও আমি ওখান থেকে আমি অনেক লার্ন করেছি, এবং ইটস আ গিভ এন্ড টেক কাইন্ড অফ রিলেশনশিপ দ্যাট আই হ্যাভ হ্যাড উইথ দ্য প্রপার্টিজ, ইউ ক্যান সে। Lovely. So three very important things have come out. One is dissemination of knowledge. I like that you go, you visit your guests while they are, enjoying the food, and you talk about the history of the food, the recipe, maybe, the exact roots from where the food has formed, the ingredients. That's wonderful. A fantastic teamwork with the hotel team and you, a home chef working with a professional chef and his team. That's also lovely. And obviously, you are also constantly evolving and learning in the process. Fantastic, Absolutely. Naona. Very I do much so. appreciate. Before we go to the next part of your journey, we would watch some of your wow moments. You gave us so many photographs, so many wow moments. Our creative team has, done a small video on that. Let's watch that. You cannot afford to miss this if you love food, eating, or cooking. What's Cooking? A Takes and Talks episode face to face with the internationally acclaimed culinary queen, home chef, and food consultant, Noyana Afroz from Dhaka, Bangladesh. Noyana never gives out her cooking secrets, but she has promised to share some with us. 5th of December 2020, Saturday 8 to 8:40 p.m. Indian Standard Time. A Cinema for a Cause Facebook page live. What's Cooking with Noyana Afroz from Dhaka, Bangladesh. Be there to taste the best. Wow, it's Noyona. Thank you, Shobhishta, for that wonderful video. Noyana, tell us one thing which is, again, very, very important, that how do you handle criticism? There must be, like, it cannot be a cakewalk every time. So how does Noyana Afroz handle criticism? In case someone doesn't like your food, if someone says, no, it could have been better, how do you handle it? See, I believe in something that you can never satisfy 100% of the people. Okay, my cooking has a different kind of style. Amanke bolo. So that style may not appeal to everybody. It's not that I know everything, and so I whatever I do is 100% perfect. Okay, so when somebody says that something is I actually, to be very frank, I didn't have that experience, so it's very difficult Of for handling me to say criticism. something like that. So Okay. but you know that yes, people may not like but nobody said that it's outright rejected, but people may like something more than the other. That's definitely happened, that's definitely there. So one thing is that I'm very cool about criticism. I'm never hyper, I take it absolutely in my stride.
and maybe I try to change a little bit if something if I find something is not appealing to somebody's taste. But I definitely, it's any kind of criticism is a learning for me. It helps me to understand how to make something better. So I take it that way. It's not a very big deal for me. I can handle it very coolly. I'm very cool about it. Lovely. So we have a cool home chef talking here. Great, great. I love that, adjective cool. Nora, tell us your home kitchen, your own space, and a five-star, seven-star hotel's, big, plush kitchen. So, when you're going there, how do you transform yourself into a different avatar? What magic happens? Shada. Huh. Actually, I don't know if there's any magic. Probably it's the setting that makes you get adapted to the situation. I One thing is that I try to be very clear about what I want and what I need, and I that is some of it is already pre-discussed, so it's not very tough. So in some places it's very easy, in fact, because everybody is so ready to accept with open arms whatever I tell them to do, and they show such a lot of respect. It's very easy to work in those kinds of kitchen, and even where it's tough, I try to maintain the firmness. I'm always very firm. I'm polite but firm in the work that I do. I I've had small incidents where, after all, I'm a woman. So, and the executive chefs or the sous chefs, they're all men. So there's Okay. always this, in most places, there's this feeling that there's a lady home chef who's coming into such a big kitchen. Some people have told me also that, look, whatever you do, it's at home. You're a home chef, so you don't understand. You have to do it like this. I say, then I have to do it twice, but that's fine. But we have to have the taste that we have. We can't just to make something gravy more runny. We can't just add water. That's not done. We can't do it in this kind of. We don't add water in this gravy. So a bhuna is a bhuna. We can't make it more runny. So it's basically, my confidence. For one, I'm very confident when I'm getting into a kitchen, and my understanding of the subject that I'm handling, that also gives me confidence. So all these things probably make the situation quite easy for me, and I just get on to doing what I'm needed to do. Good. So, with that cool adjective, we have a confident home chef speaking here. Anoyana, I have seen your list. You have lot of hardcore loyals to your food, lot of VVIPs. They swear by Nayana Afroz's cuisine. Your experiences, can you share us, maybe some names of the VVIP list who love your food? Uh, the first one that comes to my mind is Mr. Chunky Pandey, because that's the Okay, latest, last one. Yeah. okay, Last, okay. I have been doing embassy dinners for a long time now. So we have the Bangladeshi Victory Days on the 16th of December. Mhm. On the 16th of December, there's an embassy dinner. So I have been doing that in Bombay for the last 3 years. So in 2019, Mr. Chunky Pandey was there as the chief guest. So he came over and asked me what I had served. I showed him the dishes, and then he said that he would like to taste the tehari. So I said fine. So I served him, and he was like, after the first spoon itself, he said that this is absolutely amazing. I love it. And he finally took 4 helpings. His secretary came and said that, sir, you're having, this is mutton and this is rice. You're having, I think you
think you're having a bit too much. So, and then he Okay. said, and he went on record. He said that this is the world's best tehari. I just can't stop. Oh, So okay. that's one. And I in these dinners actually we have the all the the from the consulates, the people are invited, like the deputy high commissioners, the ambassadors, the consuls. They are all invited. And after the first year, the on the in the second year, even when I had a festival, they came over there because they wanted to taste my food, because at Okay. that time. And so we had the Sri Lankan ambassador, we had the Indonesian deputy high commissioner, we had the Bhutanese consul. Then I don't remember all of them, but there were quite a number of them. The Chamber of Commerce and Industries president in Mumbai. So these people, they loved my food. They love my food. In fact, I was told by the deputy high commissioner last time that I had to invite them, because they asked me whether you were coming and they wanted to come. So Okay. it was like that. So that this is a you can say this is a diplomatic circle that likes my food. And I get offers from the embassies again and again to cook the food, which shows that they also like my food, the Bangladesh Mhm. embassies, and they actually acknowledge the taste of Bangladeshi food that I cook. That is one. Then I have all my in Calcutta. I have a huge group of bloggers and friends who really love my food. They are also there for me to support me and taste my food. They come once, maybe on the invitation of the property where the festival is held, but then they keep on coming for repeat visits. So they are there. Then I think everybody is important to me. Whoever is eating my food is important to me, whether he's known by other people or not. But there are many people who have tasted my food, who have been guests in my festivals, in these promotions that I have done, who have written to me, asked me when I'm doing my festival again, and what time should they think which time of the year I'll be coming again, and things like that. So the list is not very short. The list is, in fact, if I say there are, I just don't want to drop names, but there are No, many no, no. people who enjoy my food now. Who die for the Nayana Afroz cuisine taste. Fantastic, Nayana. You are a success story today. Nayana, tell us, let's get back to your home kitchen. তুই জাস্ট রান্না করেছিস, রান্না করে you're going to serve. বাড়িতে কোনো কঠোর সমালোচনার সম্মুখীন কি নয়না আফরোজ হয়? আর ওরে সেই বাবা, সমালোচকরা কারা? হ্যাঁ, ওরে একটু বাবা, শুনি। সে তো হতেই হয়। সে তো হচ্ছে কি, মানে একটা কিছু যদি একটু এদিক ওদিক হয়, তাহলেই হচ্ছে যে কি ব্যাপার, এটা এরকম হলো। মানে সবসময় এটা খুব মজার আমাদের বাড়িতে, এটা একটা মানে বিষয়টা আমাদের বাসায়, এটা খুব মজার একটা ব্যাপার। মানে আহ, আমার হাজবেন্ড সবসময় কিন্তু বলবে না যে না এটা ঠিক হয়নি। আমাকে বলবে যে এটা কি এরকমই হওয়ার কথা, এইরকম ভাবে জিজ্ঞেস করে আমাকে একটু ভেরি ডিপ্লোম্যাটিক। কনফিডেন্স করতে বাড়িতেও দেওয়ার চেষ্টা ডিপ্লোম্যাট। করে। হ্যাঁ, হ্যাঁ, একদম। সো সেটা তো আছে। তারপর আবার কোনো সময় যদি আমি বলি যে কি ব্যাপার, তুমি তো কিছুই বললে না এটা যে খাচ্ছ, তাতে আমাকে বলবে যে দেখো, সবাই তোমার খাবার ভালো বলে, তোমার খাবারটা তো ভালো হওয়ারই কথা, খারাপ হবে যেদিন সেদিন বলবো। কাজেই হোম ওকে। কিচেনে আমার সব রকম এক্সপিরিয়েন্সই হতে থাকে। আর আমার ভীষণ স্টঞ্চ ক্রিটিক হচ্ছে আমার ছেলে। মানে ওকে কিছু ঠিক মতো মানে একদম পারফেক্ট সার্ভ করা খুব কঠিন। মানে যেটা আমি দেখছি যে ও প্রচুর বার নিচ্ছে, খাচ্ছে সবকিছু, তখনও যদি আমি জিজ্ঞেস করি যে ফর এক্সাম্পল আমি ওই দিনকে লইট্টা মাছের ঝুরি করেছিলাম, ও পুরো মানে যতটা করেছিলাম 2.5 কেজি লইট্টা, নট ভেরি মানে খুব কম না, সেটার মেজরিটি মানে ম্যাক্সিমাম অ্যামাউন্টই ও খেয়ে ফেললো। কিন্তু তারপর আমি ওকে যখন জিজ্ঞেস করলাম যে এটা ভালো হয়েছে খেতে, তখন আমাকে বললো যে হ্যাঁ 100% হতো যদি কাঁটাগুলো আগে বেছে দিতে। কাজেই আমার ওকে, মানে I have to face different kind of criticism in my from my home kitchen all the time.
but I've got used to it, and that's also learning for me. You have good net practice, which happens at the home. Good net practice, which happens at home. Very good. Absolutely, Noina, sure. learn that food, history, and heritage, all these play a very big role in your research and your showcasing and your work with Pritha Sen, the food historian and the food history specialist, has really given very enriching results. So, এই সম্বন্ধে, if you can just talk about your partnership with Pritha and what all have you done? এটা তো একটা বিশাল এক্সপেন্সিভ কোয়েশ্চেন করে ফেলেছো। অ্যাকচুয়ালি পৃথাদির সাথে যদি বলো যে পৃথাদির আনডিভাইডেড মানে ফুড ফ্রম আনডিভাইডেড বেঙ্গল নিয়ে পৃথাদির খুব ইনডেপথ রিসার্চ আছে। তো পৃথাদি সেটা নিয়ে অনেক কাজ করেন, অনেক কিছু কি বলবো যে অনেক কিছু উনি আনআর্থ করেছেন, যেগুলো আমরা বাংলাদেশে থেকেও আমরা জানি না, এরকম অনেক কিছু আছে। তো পৃথাদির সাথে আবার এরকমও আছে যে আমি যে রেসিপিগুলো গিয়ে কালেক্ট করেছি সেগুলো সেই রেসিপিগুলো এই রেসিপিগুলোর সাথে কতটুকু মিল বা এগুলোর সাথে দুটো একসাথে কিভাবে মানে জড়িয়ে কাজ করা যায়, এই নিয়ে আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম। তো আমি আর পৃথাদি প্রথমে পৃথাদি আমাকে হচ্ছে যখন ফাইনালি ঠিক হলো যে আমি বেরিয়ে আসবো, পৃথাদি আমাকে একটা কথাই বারবার বলছিলেন তখন যে তুমি রান্না করো ঠিক আছে, শুধু বর এবং শ্বশুর বাড়ির লোকদের না খাইয়ে এবার একটু বাইরের লোককে খাওয়ানোর কথাও ভাবো। এইটা উনি মানে প্রায়শই বলছিলেন। তো প্রথমে তো একটা আমি প্রোগ্রাম করলাম, কারণ এটা সবাই জানে, আমার সম্পর্কে যারা জানেন তারা জানেন যে আমার একটা স্পেশালাইজড এরিয়া হচ্ছে ভর্তা। তো আমি ভর্তা বানাতেও খুব ভালোবাসি এবং আমার ভর্তা খেতে লোকে খুব পছন্দ করে, এদেশ ওদেশ সব জায়গায়। তো আচ্ছা, কাজেই ফার্স্টে পৃথাদি আমাকে যেটা আমাকে দিয়ে করিয়েছিলেন সেটা হচ্ছে ভর্তা কাহন বলে, হ্যাঁ ভর্তা কাহন বলে আমি একটা প্রোগ্রাম করেছিলাম, সেইটা শি হ্যাড প্রেজেন্টেড দ্যাট। এবং তারপরে যেটা হলো যে আমরা ডিসাইড করলাম যে ওয়েস্ট বেঙ্গল মানে এখানকার কন্টেম্পোরারি বাংলাদেশি কুইজিন আর আনডিভাইডেড বেঙ্গলের কুইজিন এইটা নিয়ে কি ধরনের কাজ করা যায়। এবং তারপরে আমি বম্বেতে মাস্টার্ডে উনি আর আমি এই কাজটা একসাথে করলাম। এবং এইগুলো আমরা নিজেরা করেছি, কিন্তু তার মানে এর পরে আমরা একসাথে ওরকম ভাবে কাজ করিনি ঠিকই, কিন্তু দুজনের মধ্যে আমাদের সবসময় শেয়ারিং অফ নোটস চলতে থাকে। আমার কোনো কিছু জানতে প্রয়োজন হলে আমি ওনাকে জিজ্ঞেস করি, মানে বলে না যে শি ইজ মানে গো টু পার্সন। তো পৃথাদি ইজ আ গো টু পার্সন ফর মি। আমার যদি মনে হয় যে এই জিনিসটা এসছে বাজার থেকে, এটা দিয়ে কি রান্না করা যায়, আমি হয়তো পৃথাদিকে বললাম আমাকে একটা রেসিপি দাও তো চট করে, যে তাড়াতাড়ি আমি করে ফেলতে পারবো। তো পৃথাদি আমাকে ওখানকার কোনো রেসিপি দিলেন, আবার আমাকে পৃথাদির হয়তো একটু চেঞ্জ অফ টেস্ট চাই, ওনার মানে হয়তো কোনো কারণে এই লাগছে, আমাকে বললেন যে তুমি পেঁপে দিয়ে আমাকে একটা রেসিপি দাও তো, এখানকার রেসিপি। তো উই কিপ অন শেয়ারিং। আর তারপরে আমরা গত বছর একটা ছোট প্রোগ্রাম করেছিলাম, সেখানেও আমরা এরকম করেছিলাম যে খানিকটা হচ্ছে বাংলাদেশের খাবার, খানিকটা হচ্ছে ওই আনডিভাইডেড বেঙ্গলের খাবার, এবং দুটোর মধ্যে মানে এমন ভাবে মেনুটা সাজানো হয়েছিল যে মেনুটা আর কি মানে ডিশেস গুলো খুব একের সাথে ওতপ্রোত ভাবে মিলিয়ে গেছিল। তো কাজেই এবং আমার সত্যি সত্যি এই যে পুরনো লস্ট রেসিপিস বা লস্ট বলে কিছু নেই অবভিয়াসলি, কারণ হচ্ছে যে কারুর না কারুর কাছে তো সেটা আছে, কিন্তু কম প্রচলিত যে রেসিপি গুলো সেগুলো নিয়েও পৃথাদির কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। কাজেই ভবিষ্যতে হয়তো আমরা আরো কাজ একসাথে করব, কারণ আমাদের আবার অনেক মেটেরিয়াল জমেছে যেটা আমরা শোকেস করতে পারি ওনার কাছে এবং আমার কাছে, দুজনের কাছে। কাজেই ভবিষ্যতে হয়তো আবার কাজ করব, তখন আবার আরো কিছু গল্প জমবে, এই আর কি। Correct. Noina, we have seen you doing a lot of live shows. We have seen that you have combined and you've done food exhibitions, food showcasing. What are your plans about the electronic medium or the virtual medium, or about writing books on cookery, cuisine, tree and cooking together? Any plans?
Uh, I definitely will have to do that someday because I've got lots of requests about doing Mhm. that. ইনফ্যাক্ট এই যে কোভিডের টাইমটাতে আমাকে অনেকেই বলেছেন যে এই সময়টা কাজে লাগাও, মেক ইউজ অফ ইট সো দ্যাট ইউ ক্যান স্টার্ট অ্যাটলিস্ট স্টার্ট রাইটিং ইয়োর বুক। সো Correct. I was COVID is not a time, I felt that COVID is not a time where I can do something so creative. হ্যাঁ, লিখতে Mhm. হলে আমার বসে চিন্তা করে একদম এক্সাক্ট মেজারমেন্টস গুলো দিতে হবে, প্লাস আমি যদি লিখি একটু ছোট ছোট গল্প দিয়ে করতে হবে। তো আমি দেখলাম যে এই সময়টা আমার জন্য না। প্লাস হচ্ছে আমি মনে করি না যে আমি সব অনেক কিছু শিখে ফেলেছি যে যেটা আমি এখনই সেটা ডিসেমিনেট করব ওরকম ভাবে। মানে বই লেখা মানে তো সেটা অনেক একটা ওয়াইডার অডিয়েন্সের কাছে যাওয়া, কাজে তাদেরকে দিতে হলে একদম যতটা কি বলবো যে পরিশুদ্ধ এবং একদম আহ, খুব এনরিচড একটা মেটেরিয়াল তাদের হাতে দেওয়া উচিত। তো আই এম স্টিল আ লার্নার, তো কাজেই সেই জন্য আমি ওটা মনে করিনি। এবং অ্যাজ আ মে লার্নার আমি আই ইউজড কোভিড অ্যাজ টু লার্ন সামথিং মোর। আমি কোভিডের সময় আই মাস্টার্ড বেকিং। তো করে আমি হচ্ছে কি Okay. বিকজ ব্যাপারটা ছিল যে কোভিডের সময় তো আমরা বাইরের খাবার কিনতে চাচ্ছিলাম না। তো উই Mhm. ফেল্ট যে বাইরের স্টোর বট ফুড না করে লেটস ট্রাই ডুইং ইট এট হোম। সো কুকিজ এন্ড ব্রেডস এগুলো হচ্ছে কি আই ডিসাইডেড যে এটা আমি শিখবো। এবং আমি ওই আহ, মানে একটা কিছুতে মন দিলে আরেকটা জিনিসের থেকে মনের কষ্ট টষ্ট এগুলো তো দূরে থাকে। তো বেকিং ওয়াজ কমপ্লিট স্ট্রেস বাস্টার ফর মি। এবং সেটা দিয়ে হচ্ছে আমি এত ওটাতে মনোযোগ দিয়ে ওটাকে শিখতে পেরেছি যে নাও আই এম ডুইং ডেলিভারি অফ কুকিজ এন্ড ব্রেডস ইন ঢাকা। আমার আই সেল অ্যাবাউট 5 to 6 kgs অফ কুকিজ এভরি উইক নাও। ইনফ্যাক্ট আমি এখানে Okay. ছিলাম না বেশ কিছুদিন। আমি আসার আগে থেকেই আমাকে আমার ইনবক্সে মেসেজ আসতে শুরু করেছে যে আর কতদিন কুকিজ না খেয়ে থাকবো এরকম। সো কাজেই Okay. আমি নিশ্চয়ই বই আহ, তো বই লিখি বা ক্লাসেস করি, যেটাই করি না কেন ডেফিনেটলি করব, কিন্তু নিজে আরেকটু শিখে নিই তারপরে। Good. So during the COVID times, Noyana, the baker and the confectioner has, come out. That's a discovery, self-discovery, I must say. Noyana, what is your favorite kind of food? We've heard about you cooking Bangladeshi Bangla and Poshchim Bonger Bangla. কিন্তু নয়না আফরোজের নিজের সবচেয়ে প্রিয় খাদ্য কি বা প্রিয় what kind of food really you like? I like good food. I'm a foodie. Okay. I love to eat. So anything which is tasty uh, appeals to me. I don't. It should be of a savory kind. I'm not a very dessert person. But Mhm. আমি if you talk about cuisine, it's very difficult to say কারণ আমার বাংলা খাবারও ভাল লাগে। um, সাউথ ইন্ডিয়ান ফুড যেগুলো বলে কমন সাউথ ইন্ডিয়ান ফুড সেগুলোও ভাল লাগে, কমন নর্থ ইন্ডিয়ান ফুডও ভাল লাগে, চাইনিজও ভাল লাগে, ইটালিয়ানও ভাল লাগে, এমনকি জার্মান সসেজও তো আমার খুব ভীষণ প্রিয়। কাজেই ভালো Okay. খাবার হলেই দ্যাট অ্যাপিলস টু মি। কাজেই ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু সে যে একটা কোনো জিনিস যেটা আমার খুব ভালো আলাদা করে ভালো লাগে এটা বলা মুশকিল আমার পক্ষে। Do you think to be a good cook you must be a foodie, or if you are a foodie you can be a good cook? Like, is there a kind of a chemistry? Whatever happens? uh, it's not that you have to be a complete foodie, but you have to love Okay. food. You have to have a love Mhm. for food if you have to be a good cook. If you don't have a love for food and if you think that দরকার কি রান্না করে চা টোস্ট খেয়ে তো দিনের পর দিন কাটানো যায়, তাহলে তো সে খুব Mhm. ভালো কুক কোনোদিনই হতে পারবে না, তাই না? মানে ওই নয়নার ওইটুকুই রান্নাঘরে বলতে পারি। কোনোদিনই নয়নার রান্নাঘরে খালি চা টোস্ট তো নিশ্চয়ই আমার মনে হয় কোনোদিনই হবে না। With so much variety happening. Fantastic. দোয়া করো। নয়না, yeah. নয়না, সবাই বলে যে রান্নাঘরে রান্না করার সময় নুন আর মিষ্টির যে ব্যালেন্স, এটাই কিন্তু রান্নায় সেই জাদুটা আনে। সো হাউ ডু ইউ রিয়েলি ব্যালেন্স ইউর সুইট এন্ড সল্ট এন্ড মেক দি নয়না ম্যাজিক হ্যাপেন? হাউ ডু আই ব্যালেন্স সুইট এন্ড সল্ট? ইয়েস, ইয়েস, বিকজ অনেক সময় রান্নায় একটু বেশি
নুন হয়ে গেল, বা অনেক সময় রান্না একটু বেশি মিষ্টি হয়ে যায়, বা কিছু কিছু ধরনের রান্নায় হয়তো মিষ্টি বেশি থাকে, বা এটার মধ্যে ব্যালেন্স তো একজন ভালো কুকের নিশ্চয়ই একটা কাইন্ড হ্যাঁ, অফ সেটা তো লাইক আমাদের এখন রান্না পরিচয়। করতে করতে একটা মানে বেসিক একটা আইডিয়া তো হয়ে গেছে না। তবে ওকে। আমাদের আমি যেটা একটা কথা বলতে পারি যে আমাদের যে বাংলাদেশি রান্নায় তো চিনির ব্যবহার খুবই কম। ঠিক আছে? তো হুম। তার মূল একটা কারণ হচ্ছে যে বাংলাদেশের রান্নায় পেঁয়াজ থাকে। তো পেঁয়াজের তো একটা সুইটনেস থাকে, বাংলাদেশের বেশিরভাগ রান্নার মধ্যেই পেঁয়াজ থাকে, মানে তুমি বোধহয় হাতে গুনতে পারবে যে কোন রান্নায় পেঁয়াজ দেওয়া হলো না। হ্যাঁ, সো হুম। হুম। কাজী সেজন্য ওই জন্য বাংলা মানে ওইটা থেকেই তুমি যদি একটা আইডিয়া পাও যে তোমার মানে আহ, চিনিটা দেওয়া কেন হচ্ছে না রান্নার মধ্যে, হুম। যে এইরকম ভাবে মানে ওর মধ্যে কি ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া হয়েছে, সেগুলো থেকেও খানিকটা আইডিয়া হবে। আর নুন এবং মিষ্টির ব্যাপারটা না খানিকটা হচ্ছে কি টেস্টের উপরেও নির্ভর করে। কোনো কোনো লোক যেমন ধরো যে একটু সল্ট বেশি খান, কেউ একটু মানে ঝাল বেশি খায়, সেখানে সেই সব রান্নাতেও আবার চিনি দিলে সেই টেস্ট গুলো, এগুলো অ্যাকচুয়ালি আমাদের রান্না করার অভিজ্ঞতা থেকেই তৈরি হয় যে ব্যালেন্সটা কিভাবে আমরা করব। Great. We are nearly coming to the end of our show. I'm sure Shormishta has gathered the questions and the remarks for you. The last question for Nayana Afroz. Let's take that Nayana is sleeping and she wakes up one day and she has been dreaming about a ideal kitchen. So in Nayana Afroz's dreams, what is really an ideal kitchen? What are the 5 things you would like to find in your dream ideal kitchen? ড্রিম, সি, আমি এত রকমের কিচেনে রান্না করেছি, মানে স্টার্টিং ফ্রম মাই হোম কিচেন, তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে আমার আজকে বলে না, অনেক আগে থেকেই হচ্ছে কি আমার যে রিলেটিভসরা আছে, আমার হাজবেন্ডের কলিগসরা আছে, তাদের যখন কোনো বাড়িতে মানে কোনো ফ্যামিলি প্রোগ্রামস হয়েছে, সেখানে আমাকে গিয়ে রান্না করতে হয়েছে। হ্যাঁ, যে কারুর একটা ম্যারেজ অ্যানিভার্সারি, সে হয়তো তার ফ্রেন্ডস কলিগস এক্সেট্রাকে ইনভাইট করেছে, ভাবি রান্নাটা আপনি করে দেবেন, সেখানে করেছি। তারপর আমার শ্বশুর বাড়ির যে বিভিন্ন প্রোগ্রাম, সেখানে হচ্ছে কি যে আহ, বউ এসছে, বিভিন্ন অনেক রকমেরই প্রোগ্রাম হয়, সেখানে হচ্ছে কি আমি রান্না করেছি। আবার গ্রামে যখন যাই, তখন হচ্ছে কি গ্রামে গিয়ে যেটাকে আমরা বলি লাকড়ি লাকড়ি চুলা, সেই লাকড়ি চুলাতে গিয়ে আমি 10 কেজি বিরিয়ানিও রান্না করেছি। কাজেই আমার এত রকমের কিচেনে রান্না করার অভিজ্ঞতা আছে যে উম, আমার পক্ষে যদি বলো, আমার পক্ষে যদি আমার বেসিক ইনগ্রিডিয়েন্ট যেগুলো দরকার, মানে তেল, লবণ ইত্যাদি, এই জিনিসগুলো যদি আমার থাকে, প্রপার একটা বাসন থাকে, আর আগুনটা ঠিক মতো থাকে, ফ্লেম মানে যে যেটাই হয়, সেখান থেকেই আমি মোটামুটি আমি বাকিটুকু আমি করে নিতে পারবো, যে কোনো ভাবেই হোক না কেন, কারণ আমি প্রচুর ইম্প্রোভাইজেশনে কাজ করেছি। কাজে আমার মানে আমি না ওরকম খুব বলা মুশকিল যে আমার পক্ষে এক্স্যাক্টলি মানে ভীষণ একটা হাইফাই কিচেন আমাকে কিন্তু না খুব আপিল করে না। যেখানে সবকিছু আছে সেখানে মানে আমি একটু বরং ফ্রাস্ট্রেটই হয়ে যাই যে এটা কিসে করব, ওটা কিসে করব, এইটা দরকার আছে নাকি ওইটা দরকার আছে। কাজে আমার পক্ষে Okay. হচ্ছে যে আমি যতটুকু প্রয়োজন, সেই প্রয়োজনটা আমার মিটে গেলেই আমার আই এম হ্যাপি উইথ দ্যাট। কাজে আমার পক্ষে খুব ফ্যান্টাস্টিক একটা কিছু ড্রিম কিচেনের আমি এখনো ভাবিনি, আই শুড সে। ও ভবিষ্যতে কখনো সেটা বয়স টয়স হবে বেশি, যখন অনেক কিছু করতে ইচ্ছা তখন হবে না, তখন হয়তো গ্যাজেটস আমাকে হেল্প করবে, সেই জন্য ভাববো। কিন্তু এখনো আমি ওরকম ভাবে কিছু ভাবিনি, ইট হ্যাজন্ট কাম টু না, মাই মাইন্ড। I loved that, তোর বাড়ির কিচেন, সেখান থেকে 5 and 7 স্টারের কিচেন, সেখান থেকে লাকড়ি কা চুলা, I like that. এক্স্যাক্টলি। Everywhere Noyana feels at home. She just needs the basic ingredients, the will to cook, and the fire burning. Fantastic, Noyana. Over to Shormishta. থ্যাংক Shormishta, ইউ। I'm sure that we have some questions and ইয়েস। we have some comments on Noyana's, journey as the home chef, রাইট। the Comments I fantastic have food already displayed. consultant, Right. and the culinary queen. So, can we have the questions for Noyana, please? Sure. We have got some questions. কিছু আমি ডিসপ্লে করছি and some I have already written because I have got it on phone.
the people who could not connect. Yes. একটা question এসছে, which type of food do you like to cook the most? I Given a usually- choice. See, I do a lot of Bangladeshi cooking. Do a lot of. I prefer nowadays. I do a lot of Bangladeshi cuisine, but at times when I'm doing something, I'm cooking Bangladeshi food for a long time. Say for 4, 5, 6 days at a stretch, I might switch to a little bit of Indian cooking also. And at times when I'm not feeling quite interested to do that, I might do some light continental food also. So it depends on the situation, the time, as to what kind of food I would like to cook. Okay. And your mood also, I guess. A little bit of mood also. Yeah. Exactly. Exactly. One more question from here. After that, we'll move on to the. Yeah. এটা লাস্ট কোয়েশ্চেন দ্যাট উই আর গেটিং ফ্রম হিয়ার, তারপরে আমরা এটাতে মুভ অন করবো যেগুলো মোবাইলে এসছে। It will be pleasurable if you can share some tips to make our everyday food tastier. প্রতিদিনের যেগুলো রান্না থাকে সেগুলোকে আরো টেস্টি কি করে করে তোলা যায়? সেটা তো নির্ভর করে, একটা তো হচ্ছে খাবারের কোয়ালিটির উপরে, মানে যে জিনিসটা কেনা হচ্ছে, যেটা দিয়ে রান্না হচ্ছে, সেটা যদি ভালো কোয়ালিটি যদি মাছ হয় তাহলে তো সেটা এমনিতেই টেস্ট হবে। মানে সেটাতে যদি বেসিক মানে একদম মিনিমাম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, মিনিমাম মশলা দিয়ে যদি রান্না করা হয়, মাছটা যদি ভালো কোয়ালিটির হয় তাহলেও সেটা স্বাদ হবে। কিংবা ডালটা যদি ঠিকঠাক ভাবে, ফর এক্সাম্পল যদি আমরা বলতে পারি যে ধরো বেসিক মুসুর ডালটা যদি ঠিক মতো সেদ্ধ হয়, মুসুর ডাল সেদ্ধ করার সময় অনেকে করে কি যে মুসুর ডাল সেদ্ধ করার শুরুতেই লবণটা দিয়ে দেয়, ওইটা দিলে হচ্ছে কি ডালটা কিন্তু ভালোভাবে মিক্স করবে না। এবং একটুখানি যখন এটা মানে ডালটা যখন বসানো হবে তাতে যদি একটু তেল দিয়ে দেওয়া হয়, তেল আর ডালটা এতে জল দিয়ে বসানো হলো, তারপরে হচ্ছে যে খানিক্ষণ পরে যখন ডালটা একটু আধফুটা হবে তখন তার মধ্যে সল্টটা দিতে হবে, দিলে হচ্ছে কি, এবং তারপর ভালো করে ঘুরতে হবে। সেইটা করে শুধু শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে তেলে দিলে ডালটা, সেটাও ইকুয়ালি টেস্টি হবে। কাজী মানে হচ্ছে কি যে ঠিক সময় ঠিক ইনগ্রিডিয়েন্ট গুলো যদি আমরা ইউজ করি আর ঠিক ভাবে যদি ইউজ করি তাহলে ওটা ইট ওয়ার্কস বেটার। আর এমনি ছোটখাটো যদি টিপস, সাপোজ একটা মুরগি রান্না হচ্ছে, ব্রয়লার চিকেনের তো একটা গন্ধ থাকে, অনেকে পছন্দ করে না। ব্রয়লার চিকেনটা যদি শুরুতেই একটু সল্ট আর ভাজা ধনের গুঁড়ো এইটা দিয়ে যদি ভেজে নেওয়া হয় তাহলে ওই ব্রয়লার চিকেনের গন্ধটা চলে যায়। তারপর সেটা যে কোনো ভাবে জাস্ট প্লেন একদম আদা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেও ওটা টেস্ট ভেরি গুড। একটু হয়তো সাথে টমেটো দিয়ে দেওয়া হলো, মানে খুব ভালো টিপ, এটা খুব ভালো। হ্যাঁ, তো এরকম মানে আমার অফহ্যান্ড এরকম তো কতগুলো আর বলবো। আমার সাথে মানে যদি সত্যি সত্যি ইন্টারেস্টেড থাকে আমাকে জিজ্ঞেস করলে, আমার মেসেঞ্জারে বা হ্যাঁ কোথাও এই করলে আমি আরো কিছু বলে দেবো, সমস্যা নেই কোনো। ওকে ম্যাম। আচ্ছা, একটা প্রশ্ন এসছে যে কিছু কিছু মিস্টেক আমরা রান্না করতে গিয়ে করে ফেলি। অবশ্য আপনি যখন টিপস গুলোর কথা বলেন এর মধ্যে থেকেই মিস্টেকস আপনি কয়েকটা বেরিয়ে এসছে আর কি, কিন্তু কিছু কমন মিস্টেক কি রয়েছে যেটা আমরা ধরুন মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে করে থাকি যার জন্য হয়তো রান্নাটা খারাপ হয়ে গেল? এগুলো কিছু কি আপনি একটু সাজেস্ট করতে পারবেন, যারা বিশেষ করে যারা নতুন রান্না শিখছেন? মানে হ্যাঁ হ্যাঁ, একটা যেমন হচ্ছে যে খুব মানে সবচেয়ে সিম্পল যেটা, সেটা হচ্ছে যে যদি রান্নায় সল্টটা বেশি হয়ে যায় তাহলে সেটা কাটানোর জন্য, ডিপেন্ডিং অন হোয়াট ইউ আর কুকিং, আলু কিংবা পেঁপে এইগুলো কেটে দিয়ে দিলে ওই সল্টটা টেনে নেয়। দু রকম করা যায়, একটা হচ্ছে আলু পেঁপেটা ওটাতে রেখে দেওয়া যায় যদি মানে খুব বেশি না হয়ে থাকে, অথবা হচ্ছে কি মানে বেশি আলু দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে যে ওই আলুটাকে তুলে ফেললাম, যে ওইটা আমরা খেলামই না, ওই তাহলে আলুটা ওই সল্টটা টেনে নিয়ে ঝোলটাকে খাবার উপযুক্ত করে দেয়। আলু বা পেঁপে এটাতে হয়। তারপর হচ্ছে রান্না যদি পুড়ে যায়, ফার্স্ট থিং হচ্ছে যে ওটাকে নাড়ানো যাবে না,
রান্নাটা Okay. পুড়ে গেছে, তাহলে সবচেয়ে প্রথম যেটা করতে হবে যে রান্নাটা যেই জায়গায় আছে গ্যাসটা অফ করে দিয়ে রেখে দিতে হবে। তারপর ওটা কুল ডাউন করলে যখন গা থেকে ছেড়ে আসবে তখন ওটা অন্য একটা ইউটেন্সিলে ট্রান্সফার করে দিতে হবে। করে ওকে, তারপর ইউ আচ্ছা। স্টার্ট কুকিং अगेन। এবং সেটাতে সাধারণত এই ভুলটা আমরা করে থাকি, মুড়ছে যখন তখনই তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি হ্যাঁ। নাড়া দিয়ে দেওয়া হয়, ওটা হুম, একদম হুম। একদম ভুল। ওটা একদম পুরো বন্ধ ওকে, করে দিয়ে ওটাকে ঠান্ডা করে উপর থেকে মানে যে যে যতটুকু উঠছে মানে কোনো স্ক্রেপিং অ্যালাউড না, মানে ওকে। একদম জাস্ট যেটুকু ছেড়ে আসে সেইটুকু দরকার লাগে আরেকটু আবার নতুন করে মশলা দিয়ে মানে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে ওটা দিয়ে দিলেও ওই গন্ধটা তখন চলে যাবে। এরকম Got it. এইভাবে আচ্ছা, এটাকে হ্যান্ডেল করা সম্ভব। ওকে। এবার কিছু কোয়েশ্চেন্স আমরা, আচ্ছা এর মধ্যে আরো কিছু কোয়েশ্চেন চলে এসছে আমাদের, হোপফুলি। ওকে, রাইট। একটা কোয়েশ্চেন, আচ্ছা উনি থ্যাঙ্কস জানিয়েছেন যিনি প্রশ্নটা করেছিলেন। মাই আচ্ছা, প্লেজার, এরপর ইউ ওয়েলকাম। ওকে। আচ্ছা, ভর্তা কয় টাইপের হয়? এইটা তো খুব কঠিন কোয়েশ্চেন। এটা তো একদম এন্ডলেস বলতে হবে সত্যি সত্যি। কারণ আমি এটা আমি বলতে পারবো না। কারণ হচ্ছে কি সত্যি সত্যি যে এটা মানে করা যাবে না, এনুমারেট করা যাবে না। কারণ একটা জিনিসেরই যে কত রকমের ভর্তা হয়, আমি নিজে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আমি 12 থেকে 14 রকমের আলু ভর্তাই শুধু করি। কাজেই ওকে। মানে আলু সেদ্ধ করে বা মানে আলুর হুম, ভর্তা যেটা সেইটা, বেগুন ভর্তা যে কত রকম করি তার ঠিক ঠিকানা নেই। চিংড়ি ভর্তা মানে চিংড়ির ভাজা ভর্তা, ভুনা ভর্তা, মানে কত রকমের যে ভর্তা হয় তার কোনো ঠিক নেই। কাজে ভর্তার নাম্বার বলতে পারবো না। আবার এগুলো তো হচ্ছে রান্না ভর্তা, আমাদের তো ফলেরও ভর্তা হয়, আম ভর্তা, আনারস আচ্ছা, ভর্তা, ওকে, পেয়ারা ভর্তা, এগুলোও তো আছে। কাজে ওকে, ইটস ভেরি ডিফিকাল্ট। তেঁতুলের বিচির ভর্তা হয়, কুমড়োর খোসার ভর্তা হয়, কাঁচকলার খোসার ভর্তা হয়। কাজেই দিস ইজ আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার আচ্ছা, অ্যাকচুয়ালি। ওকে। মানে লিস্টটা বাড়ছে, আর তো রিসার্চ করে হয়তো আরো ভর্তা বেরোবে, হতেই পারে হ্যাঁ হ্যাঁ, নাকি? অনেক আছে অনেক আছে। এক্স্যাক্টলি। রান্নাটা তো শুটকির যে পুরোটাই কত রকম এক্সপেরিমেন্ট। ভর্তা হয় তারই নাই ঠিক। মানে শুটকিরও মানে প্রথম হচ্ছে কত রকমের শুটকি, আর তারপর সেই হুম, হুম। শুটকিগুলোর কত রকমের ভর্তা। কাজেই ওকে, আহ, ভর্তা গোনা যায় না, ভর্তা ইম্পসিবল। গোনা যায় না। ওকে, ওকে। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। উম আচ্ছা ম্যাম, আপনি বললেন গ্রামের দিকে আপনি গিয়ে ওই লাকড়ি কা চুলাতে রান্না করেন আর কি। এবার দ্য সেম থিং ধরুন, লাইকওয়াইজ মাটির পাত্রে রান্না করা আর এমনি আমরা এখন যেরকম অ্যালুমিনিয়াম বা অন্যান্য পাত্রে রান্না করি, ডাজ ইট মেক এনি ডিফারেন্স ইন দ্য টেস্ট? ডেফিনেটলি 10%। আমাদের যখন আমরা মাটির মানে লাকড়ি চুলায় রান্না করি, অনেক সময় আমি মাটির হাঁড়িতেও করি, অনলি হুম, হুম, ফর দ্য টেস্ট। ইনফ্যাক্ট যে কোনো রেড মিট মানে হাঁসের মাংস কিংবা হুম, হুম, খাসি মাংস কিংবা ইনফ্যাক্ট আরেকটা মজা বলি, অনেক সময় এখানে আমাদের বাংলাদেশে মাটনের থেকে লোকের একটা অ্যাভার্সন আছে যে একটা স্মেল হয়। খাসি মাংস হুম, থেকে হুম, একটা গন্ধ বেরোয়। রাইট। আমরা আমি অনেক সময় শুধু সেই গন্ধটা মানে গ্রামে যখন রান্না করি, শুধু লোকে যাতে ওটা বলতে না পারে, আমি সব সময় খাসি মাংসটা মাটির পাত্রে রান্না করি। কারণ হচ্ছে মাটির পাত্রে রান্না করলে কখনো সেই গন্ধটা আসবে না। মানে কেউ মানে রান্না করার সময়ও সেই গন্ধটা পাবে না আর কি। পরবর্তীতে তো পাই না, মানে এমনিতে করলেও পরবর্তীতে পায় না, বা আমি ঘরে যখন করি তখন তো পরবর্তীতে পায় না, কারণ ওটা কিভাবে মারতে হয় সেটা আমি মাস্টার করে নিয়েছি। কিন্তু আহ, তোমার লাকড়ি চুলা এবং মাটির পাত্র, ইটস আ ওয়ান্ডারফুল কম্বিনেশন। মানে ওকে, ওটাতে আর মানে রান্নার কোনো গুণাবলী লাগে না, ওই দুটো মিলেই হুম, মোটামুটি অনেকটা আচ্ছা, কাজ হয়ে যায়। আচ্ছা, এক্সিলেন্ট একটা রেজাল্ট দেয় আর কি। হুম Okay. হুম। আরেকটা আপনার ভর্তা নিয়ে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য বেসিক অ্যালগোরিদম অফ এনি ভর্তা? বদমাইশ। আচ্ছা, বেসিক মানে এটা খুব ডিফিকাল্ট বলা, মানে বেসিক হুম, অ্যালগরিদম বলে কিছু নেই। কারণ ভর্তা বাংলা মানে ভর্তার যে ধরনটা সেটা হচ্ছে যে আহ, ইন্ডিয়াতে যেটা মানে কলকাতায় যেটা বাটা তার সাথে অনেকটা মিল আছে ঠিকই,
কিন্তু ভর্তার হচ্ছে কি স্টেপস গুলো অন্যরকম হয়, ভর্তার ইনগ্রিডিয়েন্ট গুলো অন্যরকম হয়। আহ, এখানে বাটার মধ্যে বাটা বা সিদ্ধ বা মাখার মধ্যে কি হয় যে একটা কোনো কিছু আর অন্য কিছুর সাথে মেখে ফেলা হচ্ছে, কিন্তু হুম হুম ভর্তাতে যেটা হয় যে ভর্তাতে অনেক রকমের মানে এক্সট্রা স্টেপস থাকে। সেটা বললে তো আমার এখন ভর্তার রেসিপি বলতে হবে হুম একটার পর হুম একটা, কিন্তু ভর্তায় মানে যেটা হচ্ছে কি ডিফারেন্সিয়েট করে ফ্রম দ্য বাটার্স এন্ড মাখাস অফ ওয়েস্ট বেঙ্গল, যদি বলো এইভাবে। ওকে ওকে, সেভাবে দেখতে গেলে মানে ওটাতেই বেসিক্যালি অ্যালগোরিদমটা লুকিয়ে আছে। একদম একদম হ্যাঁ হ্যাঁ, ওইটাই। সেটাই। ওকে ওকে ম্যাম, আরেকটা জিনিস, ফুড ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ কালচার, এই সংক্রান্ত দুটো প্রশ্ন রয়েছে। একটা যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে অনেকগুলো রান্না থাকে না যেগুলো ধরুন হারিয়ে যাচ্ছে, মেবি ভেরি টেস্টি ভেরি সামচুয়াস ডিশ, এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, সেগুলোর জন্য হয়তো এখন ইট ইস জাস্ট রেস্ট্রিক্টেড টু আ পার্টিকুলার লোকালিটি, ওখানকার মানুষরাই খাচ্ছেন, এবং যদি টাইমলি রিভাইভ না করা হয় রান্নাটা তো হারিয়ে যাবে। তো এই ধরনের একদম। রান্না কিছু মানে রান্নাকে রিভাইভ করার জন্য ডু ইউ নিড টু ট্রাভেল আ লট, ওরকম ওই জায়গায় যেতে হয়? ক্যান ইউ জাস্ট শেয়ার সাম এক্সপিরিয়েন্স? এটা একটা খুব সুন্দর প্রশ্ন এসেছে একজন দর্শকের কাছ থেকে। আহ না, ডিপেন্ড করে যে সেই রান্নাটার সম্পর্কে কতটুকু আমরা জানি। হুম মানে যদি এরকম হয় যে রান্নাটা সম্পর্কে আমরা জানি, আমরা শুনেছি, তাহলে হুম হুম আমরা তখনই তো আমরা সেই জায়গাটায় গিয়ে সেটা খোঁজ করব। হুম ফার্স্টে রাইট। হচ্ছে আমাদের কোনো না কোনো ভাবে সেটা সম্পর্কে জানতে হবে, এবং আমরা কিভাবে জানবো না, কেউ সেটা সম্পর্কে আমাদের জানাবে। হ্যাঁ, হুম হুম কাজেই হুম আগেই গিয়ে কোনো লাভ নেই, এটাও যেমন ঠিক সেরকম হচ্ছে যে আমরা যখন অনেক সময় কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা জিনিস খাই, খেয়ে আমরা দেখি যে বাহ এটা তো বেশ অন্যরকম, কিন্তু সেটা সম্পর্কে আমাদের আগে ধারণা ছিল না, তখন আমরা সেটা অবভিয়াসলি তখন সেটা যদি আমরা নিজেরা নিজেদের মতো করে যদি আহ, ওখান থেকে মানে যে যার কাছ থেকে খেলাম তার কাছ থেকে যদি জানার চেষ্টা করি, তাহলে সেটা ট্রাভেল করবে। তাহলে মানে হুম। যেই জায়গাতে আমরা গিয়ে খেলাম শুধু সেই জায়গাতে সেটা লিমিটেড না না থেকে সেটা অ্যাকচুয়ালি বাইরে চলে আসবে। না, কোয়েশ্চেনটা বেসিক্যালি হচ্ছে মানে আপনাকে কি কখনো ট্রাভেল করে ওরকম জায়গায় যেতে হয়েছে যেরকম রিসার্চ ওরিয়েন্টেড হয় না, একটা হ্যাঁ হ্যাঁ পার্টিকুলার হ্যাঁ, জায়গা অনেক দেয়? সময় করেছি। একটু ওই ওই এক্সপিরিয়েন্স গুলো একটু কাইন্ডলি শেয়ার করুন। ও আচ্ছা, ওই রকম এক্সপিরিয়েন্স যদি হয় লাইক আমি আম, আমাদের যে হিল ট্র্যাক্ট আছে, হিল ট্র্যাক্টে হচ্ছে কি ব্যাম্বুর রান্নাগুলো খুব বেশি হয়। হ্যাঁ মানে ওকে। বাঁশের মধ্যে রান্না, বাঁশ বাঁশ জিনিসটা মানে ইন ডিফারেন্ট ফর্মস, মানে স্টার্টিং ফ্রম বাঁশের কোড়ল যেটা ছোট যে শুটস গুলো সেইটা দিয়ে হুম হুম রান্না থেকে শুরু করে বড় বাঁশের ভিতরে রান্না, এটা ওকে। নিয়ে অনেক ওদের মানে আমার মানে বাংলাদেশের যে হিল ট্র্যাক্স ওখানে অনেক রান্না হয়। আমি প্রথম ওগুলো দেখেছিলাম হচ্ছে বান্দরবনে, কিন্তু আচ্ছা। তখন আমি যে সেটিং এ ছিলাম বা যাদের সাথে ছিলাম তখন আমার ওগুলো সেখানে গিয়ে আমার মানে যেখানে আমি খেয়েছিলাম সেখান থেকে ওটা আমার কালেক্ট করা সম্ভব হয়নি, আমি সেটা কালেক্ট হুম করতে পারিনি। বছর কয়েক পরে আমি আরেক জায়গায় গেলাম, যেখানে আমি যাওয়ার আগেই আমি যার সাথে গেছিলাম তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওই এলাকাতেও কি বাঁশের রান্না হয়, তো বললো যে হ্যাঁ সব রকমের হয়, ওখান থেকে ইনফ্যাক্ট ওকে। বাঁশকোড়ল ঢাকাতেও আসে। ওখানে আচ্ছা। গিয়ে আমি হচ্ছে কি একদম মানে পুরো বসে থেকে রান্না করে ভিডিও করে সেটা দেখে আমি আহ, জিনিসটা নিয়ে এসে আমার মানে ঢাকার বাসায় আমি করে দেখেছি, হুম হুম ট্রাই হুম করে। okay. আচ্ছা, তো ওকে ওকে নো প্রবলেম। তো এটা করেছি। তারপর হচ্ছে কি আমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে চুই ঝাল বলে একটা জিনিস আছে, একটা গাছের, সেটা হচ্ছে কি বাগেরহাট সাতক্ষীরা ওই অঞ্চলে পাওয়া যায়। আচ্ছা। আম, তো সেই চুই ঝালের রান্না কিরকম হবে, আম, মানে চুই ঝালের রান্না আমি ঢাকায় খেয়েছি, কিন্তু মানে কি বলবো যে পুরোপুরি অথেন্টিক আমার কাছে লাগেনি। তো যার ফলে যেইখানের রান্না সেইখানে কেমন হবে খেতে সেটাও আমি সেখানে গিয়ে সেখানকার বাবুর্চির কাছ থেকে শিখে এসেছি। মানে কাজেই আপনাকে রান্না সংক্রান্ত ব্যাপারে অনেকটাই ট্রাভেল করতে হয়েছে, রিসার্চ হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। ভেরি নাইস। অ্যাকচুয়ালি রান্না সংক্রান্ত আমার তো রান্নাটা ট্রাভেল করেই শেখা।
কারণ আমি যে এক্স্যাক্টলি। ট্রাভেল গুলো করেছি সেই ট্রাভেল করেই তো হ্যাঁ, আমি রান্নাগুলো কালেক্ট করেছি। এক্স্যাক্টলি, ওই ভেরি ট্রু, এবং ভেরি ট্রু। আমি তো সব একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমার রান্নার, হুম, হুম, কাজে একদম। সেইভাবেই কালেক্ট করেছি। আর এখন আমি যেগুলো করি সেগুলো যখন আমি কারুর কাছ থেকে শুনি তখন আমি সেগুলো আবার তোলার চেষ্টা করি, বা আমি যদি মানে কোথাও একটা দেখলাম যে অমুক জায়গায় ওইটা হচ্ছে, তাহলে আমি সেখানে গিয়ে, মানে ওটা বেড়ানোকে বেড়ানো হয়, শেখাকে শেখা হয়, রদ দেখা কলা শেখাকে বাসা শেখা দুটোই মানে হয়ে একদম যায় একই হ্যান্ডস সাথে। অন এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে সেখানে যেতেই হচ্ছে আর কি, দ্যাট হ্যাঁ ইজ হ্যাঁ দ্য থিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেহেতু ফুড ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ কালচার ধরে নিচ্ছি, হোয়াটস দ্য রোল অফ ফুড অর হাউ ইম্পর্টেন্ট ইজ দ্য রোল অফ ফুড ফর কালচারাল এক্সচেঞ্জ? শোনো, ফুড ইজ আইডেন্টিটি। হ্যাঁ, মানুষের হুম, হুম, আইডেন্টিটি ভেরি ট্রু। সাথে ফুড খুব ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে। আর একই সাথে ফুড বাইন্ডস পিপল। ভালো রাইট, খাবার ভেরি যদি ট্রু। তুমি কাউকে সার্ভ করো, তাহলে সে আপসেই তোমার ভক্ত হয়ে যাবে কোনো না হুম, কোনো হুম, ভাবে। হুম, হুম। তো কাজে ফুড বাইন্ডস অলসো, মানে ফুড বাইন্ডস পিপল অলসো। কাজেই অ্যান্ড at the same time it breaks barriers also. Food can break রাইট। barriers between two cultures. কাজেই সেই ভাবেই হচ্ছে ইট, মানে ফুড এন্ড কালচার ইজ রিলেটেড টু ইচ আদার। এই 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 হুম, হুম, রাস্তাটা তুমি যদি ভেবে দেখো এইভাবে। এভাবে খুব দ্যাট মানে ফুডের রোলটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ রোল। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কালচারাল এক্সচেঞ্জের ক্ষেত্রে। ফুড ইজ ডেফিনেটলি, বিকজ ফুড ইজ এন, মানে ইন্টিগ্রাল পার্ট অফ লাইফ না। কাজেই মানে তোমার যে কোনো কালচারকে জানতে হলে সেই হুম, হুম, ফুড ইজ অলসো পার্ট অফ দ্যাট কালচার। মানে এক্স্যাক্টলি, কালচারের সম্পর্কে ধারণা পেতে হলে ফুড ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট। মাস্ট, তারা কি জানাটা করছে না মাস্ট, করছে হ্যাঁ, কি তাদের কাছে পৌঁছাতে পারবে না, সেটা তো শিখতেই এক্স্যাক্টলি, হবে। Otherwise, একদম, it's not একদম, possible. Then খাঁটি only can কথা। it break barriers and create the bond. হুম, হুম, হুম। মানে মানুষের দৈনন্দিন লাইফটা জানার জন্য ফুড জানাটা খুবই দরকার। Important. Huh? Exactly. Definitely, definitely. একটা কোয়েশ্চেন এসছে, হ্যাভ ইউ এভার ক্রিয়েটেড এনি ডেডলি কম্বিনেশন ডিশ? Interesting question. Something which is not common or someone could never think of it even. I don't think so. Okay. I don't think so, because I'm a very, you should, many, I can say that I'm quite a purist. Kajei, I prefer to keep on the traditional path. আমি খুব, মানে বলতে পারে যে হাতে গোনা টাইমস আমি ফিউশন করেছি বা এক্সপেরিমেন্টেশন করি, কিন্তু সেটা জাস্ট মানে a little bit of চেঞ্জ অফ ইনগ্রিডিয়েন্টস হিয়ার এন্ড দেয়ার। কিন্তু যে খুব ডেডলি একটা কিছু কম্বিনেশন করেছি তা বলা মুশকিল। এক্সেপ্ট আমি বলতে পারি খুব রিসেন্টলি আমি একটা করেছিলাম, ইট ওয়াজ আ ভেরি সাকসেসফুল এক্সপেরিমেন্ট। ওটা আমার এক মানে খুব ক্লোজ একজন, তার কাছ থেকে খানিকটা আইডিয়া পেয়ে, সে শেফ রাজ চৌধুরী বলে একজন, ও একটা লাইভে করেছিল একটা গোয়ান ডিশ আম্বুটিক বলে, তো Okay. উইথ প্রনস। তো আমার হুম, ওই রেসিপিটা দেখে আমার মনে হলো যে ইট উইল গো ভেরি গুড উইথ ইলিশ। সো আর আচ্ছা। আমাদের বাংলাদেশে তো ইলিশ তো খুবই হুম, হুম, রেডিলি অ্যাভেলেবল। একদম, সো একদম, আই হুম। ট্রাই, হ্যাঁ, আমাদের এখানে মানে সত্যি সত্যি উই গেট ইট এট সাচ এ রিজনেবল প্রাইস, ইটস কোয়াইট আনবিলিভেবল। ইনফ্যাক্ট এই বছর তো কোভিড এর কারণে তো ইট ওয়াজ রিয়েলি চিপ। তো হুম, হুম, কারণ বাইরে যাচ্ছিল না, হুম, সব হুম, হুম। দেশে খাওয়া হয়েছে। তো ওইটা আমি তখন ট্রাই করলাম, ওই আম্বুটিকটা আমি ট্রাই করলাম ইলিশ দিয়ে, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি গুড, মানে সুপার Okay, সাকসেস এক্সপেরিমেন্ট। that's তো great. ওইটাই That's আমার great. পক্ষে বেশি, ওইটাই আমরা ওইটাই দর্শক, হ্যাঁ ম্যাম, বলতে পারি। প্লিজ প্লিজ। ওকে, ওকে। আমরা এবার দর্শকদের থেকে লাস্ট কোয়েশ্চেনটা নিয়ে নিচ্ছি। এটা খুবই অ্যাপ্ট কোয়েশ্চেন। এই কোভিডিয়ান টাইমে কুকিং অ্যাজ এ স্ট্রেস বাস্টার, স্পেশালি ডিউরিং দিস, কুকিং কে এমনিও আমরা স্ট্রেস বাস্টার বলেই জানি। তার মানে বলে আমাদের সবটা যতগুলো ইন্দ্রিয় আছে সবকটা সচল থাকে, সজাগ থাকে যখন আমরা রান্না করি। বাট স্পেশালি কুকিং অ্যাজ এ স্ট্রেস বাস্টার ডিউরিং দিস কোভিডিয়ান টাইম, বা কুকিং কতটা থেরাপিউটিক, এটা নিয়ে যদি আপনি ছোট্ট করে কিছুটা বলেন। রানিং শর্ট অফ টাইম, এবার আমরা অন্য পরবর্তীতে যাব। Because see, cooking definitely keeps your mind away from certain things. Like when you're stressed or frustrated or depressed, if you want to put your mind away from that thing, cooking is the answer to that. Because once you রাইট। start on cooking,
you'll be needing full concentration to finally produce a good dish. So the time that you're giving to cooking and the time that you're giving in the preparation, that will keep your mind away from all that depression and frustration and anxiety. So the stress, at least for some time, the stress will be removed. So that way, cooking becomes a stress buster. Great And stress buster, in fact. definitely, it's a very big stress buster, and I experienced that myself because during this time I was as you know, I in fact didn't step out of the house for 5 months, literally 5 months. Yeah. So it was quite stressful for me. But as I told you, I took up baking, and that took up most of my time. And I'm sane now. I'm not insane now because cooking helped me, baking helped me Right. to remain sane. Absolutely. Such a nice answer. খুব সুন্দর, ভেরি নাইস ম্যাম। আমাদের দর্শকদের থেকে কোয়েশ্চেন আনসারের পর্বটা শেষ হলো। এবার আমরা উইল মুভ অন। মিস্টার গাঙ্গুলি ইজ ওয়েটিং ব্যাক স্টেজ, লেট মি ওয়েলকাম হিম। নয়না, তুই তোর কাছ থেকে শুনে এমন মনে হচ্ছে যে এবার আমাকেই রান্না করে যেতে হবে হয়তো। একদম। তো শর্মিষ্ঠা, আমাদের পার্টিং গিফটটা নিয়ে নয়নার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। আই থিঙ্ক ইউ ক্যান মডারেট দ্যাট পার্ট। তোর, আমার যেটা মনে হচ্ছে, শর্মিষ্ঠা ইজ গেটিং রেডি। তোর অনলাইন ট্রেনিং ক্লাসেস খুব দরকার, কারণ তোর যা এত কোয়েশ্চেন আসছে, তো প্রচুর লোক কিন্তু তোর কাছ থেকে শিখতে চাইবে। এবং কুকিংটা একটা তো থেরাপিউটিক, সেটা আমি শুনলাম। কুকিংটা বিরাট স্ট্রেস বাস্টার, অ্যান্ড কুকিং অ্যাজ আ ফর্ম অফ কালচারাল এক্সচেঞ্জ, it's an art. It's an art and science, both together. Both, exactly. So if you can really train up a full generation, the present generation as well as the next generation in different kind of cooking techniques and tips, that would be really great. আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি তুই চিন্তা কর। Yeah, শর্মিষ্ঠা, on to you. ঠিক আছে, দেখা Okay. যাক। We are looking forward to that. আমরা এবার যাচ্ছি। ম্যাম, আপনার এবার একটা পার্টিং গিফট আমরা প্রত্যেকটা গেস্টকে বলে থাকি, রিকোয়েস্ট করে থাকি একটা পার্টিং গিফটের জন্য। অবশ্যই আপনি যেহেতু একজন রন্ধন শিল্পী, আপনার কাছ থেকে আমরা একটা রেসিপি নিশ্চয়ই আবদার করতে পারি। আমাদের দর্শক বন্ধুরাও এপার বাংলা বা ওপার বাংলা যারা বসে আছেন, তারাও নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন কখন একটা ভালো রেসিপি নয়না আপা আমাদেরকে বলবেন। আপনার দিক থেকে যদি রেডি থাকে তাহলে আমরা হ্যাঁ, আমার রেডি আছে, দেখাচ্ছি। দেবো? আগে একটু দেখে দিই, তারপরে একটু আমরা রেসিপিটা দেখবো আস্তে আস্তে। আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে দিচ্ছি যে নয়না আপা একটা খুব সুন্দর, খুব টেস্টি, মুখরোচক একটা ডিশ আজকে আমাদের জন্য নিয়ে এসেছেন অ্যাজ এ রিটার্ন গিফট। এবং সেটা হচ্ছে, বলে দেবো কি? আমি বলে দেবো? হ্যাঁ, বলো। নয়না আপা তৈরি হচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে পাইনঅ্যাপল ইলিশ অর পাইনঅ্যাপল। দেখা যাচ্ছে? এটা আমরা দেখতে পাচ্ছি পাইনঅ্যাপল ইলিশ। ওকে, রাইট। এটার স্বাদটা কিরকম হবে? এটা একটু স্লাইটলি সুইট, মানে একটু মানে আনারসের একটু হালকা মিষ্টত্ব থাকবে, একটু টক থাকবে, আবার একটু ঝালও থাকবে, কারণ এটা গ্রিন চিলি পেস্ট থাকে, এবং বেশ সেটা মানে পাইনঅ্যাপেলের আর গ্রিন চিলির একটা জিং থাকে এটার মধ্যে। ওকে আপা, আপনি একটু ইনগ্রেডিয়েন্টটা আমাদের স্ক্রিনে অলরেডি দেখাচ্ছে, আপনি এটা একবার একটু বলে দিন। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টটা দেখে নিয়ে তারপর আমরা রেসিপিটা। খুব কম, খুবই সামান্য জিনিস এটা ব্যবহার করা হয়। প্রথমত ইলিশ মাছ, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, গ্রেটেড পাইনঅ্যাপল, গ্রিন চিলি পেস্ট, আর ইলিশ মাছটা ম্যারিনেট করার জন্য ইউজ করা হয়েছে সল্ট এন্ড টার্মেরিক, আর সল্ট তো পরেও দিতে হবে। রান্না হয় মাস্টার্ড অয়েলে, আর লাস্টে আমরা পাইনঅ্যাপল জুস দিয়ে ফিনিশ করি। ওকে, এবং এটা মানে কিসের সাথে খাওয়া যায়? এটা আমি যেমন সার্ভ করেছি হচ্ছে আজকে, এটা পোলাও, হ্যাঁ, বেরেস্তা পোলাও। এটা ঠিক করে দাও না। এটা হচ্ছে কি বেরেস্তা পোলাও বলে। এই যে আমি পোলাও দিয়ে সার্ভ করেছি, তো কারণ এই যে এটা হচ্ছে বেরেস্তা পোলাও, রাইট? মানে এই পোলাওটা মোটামুটি বেরেস্তা এজ ইন ফ্রাইড অনিয়ন দিয়ে রান্না হয়। ওকে,
আমরা একটু আপনার আর স্ক্রিনটাও এছাড়া হ্যাঁ স্ক্রিনটা আপনার হ্যাঁ স্ক্রিনটাও একটু এবারে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ভেরি নাইস, খুব ভালো লাগছে দেখে। ইটস অ্যামেজিং। এটা বেরেস্তা পোলাও দিয়ে আপনি সার্ভ করেছেন। বেরেস্তা পোলাও দিয়ে সার্ভ করেছি। তার কারণ হচ্ছে যে আজকে আবার ওয়ার্ল্ড হোম শেফস ডে, তো সেইটাকে হুম। কমেমোরেট করার জন্য আমি আজকে ডিনার প্রিপেয়ার করছি। তো ওকে, সেখানে সেটাতে আমি হচ্ছে কি একটু মানে কি বলবো যে একটু পোশাকি খাবার করতে চেয়েছিলাম, সেই জন্য আমি বুঝতে পারছি। এটাতে পোলাও দিয়ে সার্ভ করেছি। কিন্তু এটা স্টিমড রাইস দিয়েও খাওয়া যায়, স্টিমড রাইস আচ্ছা দিয়েও আপা, খাওয়া যায়, পোলাও দিয়েও খাওয়া যায়। এবার আপনি একটু চট করে যদি রেসিপি মানে প্রসেসটা একটুখানি, এটা আচ্ছা, স্ক্রিনে এটা দেখাচ্ছে, কিছুই না, আশা এটা করি ভীষণ দর্শকরা ইজি। দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এই একটা কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি যে বিভিন্ন এলাকার এক এক এলাকায় এক এক রকম ভাবে রান্না করা হয়। এই রান্নাটা আমি শিখেছিলাম হচ্ছে সিলেটের একজনের কাছ থেকে। তো ওদের মানে ওখানে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কি যে এই যে ইলিশ মাছটা আমরা ম্যারিনেট করে রাখবো যে লবণ হলুদ, আর কখনো কখনো সামান্য মানে যারা একটু ঝাল খায় বেশি সাথে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে, আর সেটা বেশ 15 মিনিট মতো রেখে, যদি মাছটা একদম ফ্রেশ হয় তাহলে ভাজতে হবে না, কিন্তু মাছটা যদি ফ্রিজের হয় তাহলে হালকা মানে একদম জাস্ট এপিট ওপিট করে নেওয়ার মতো ভেজে নিতে হবে। তারপরে সর্ষের তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিতে হবে। এবার ওকে, পেঁয়াজটা যখন মানে ভাজা হতে শুরু করবে কিন্তু পুরোপুরি আহ, লাল হবে না, জাস্ট একটু নরম হয়ে লাল লাল হতে শুরু করবে, তার মধ্যে পাইনাপেলটা গ্রেট করে, সেই গ্রেটেড পাইনাপেল, চিলি পেস্ট মানে কাঁচামরিচ বাটা, আর সল্ট, এই দিয়ে আমাদের ওটাকে খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না তেলটা উঠে আসে। এবার when the oil starts to separate, ওখানে হাফ কাপ অফ ওয়ার্ম ওয়াটার দিয়ে the fish has to be added। তারপরে অ্যাবাউট 8-10 মিনিট মতো রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে ঢেকে, একবার মাঝখানে মাছটাকে উল্টে দিতে হবে। তারপর যখন মাছটা বেশ একটা সফট একটা এ দেখা যাবে, মানে একটা সফট বোঝা যাবে যে মাছটা হয়ে গেছে, একটা সফট সফট লুক আসবে, তখন ওর ভেতরে ওর উপরে পাইনাপেল জুস দিয়ে ঢেকে এ করে দিতে হবে, মানে গ্যাস বন্ধ করে দিতে হবে, কিন্তু ওটা মানে মুখটা মানে ঢাকাটা থাকবেই, মানে স্ট্যান্ডিং টাইম ওকে। দিতে হবে। আর এটা তারপরে স্টিমড রাইস অথবা পোলাওয়ের সাথে সার্ভ, বাস। খুব ইজি স্টিম রাইস রেসিপি, বা যে কেউ যে কোনো সময় ট্রাই করতে পারবে। আচ্ছা, ওই আরেকবার জন্যই একটু আমি খুব আমি সিম্পল একটা রেসিপি দিলাম। আমি আরেকবার একটু আপনার স্ক্রিনটাতে নিয়ে যাচ্ছি, সো দ্যাট Sure. যাতে করে আমাদের দর্শক বন্ধুরা দেখতে পারেন। এ হলো পাইনাপল স্টিমড রাইস, সরি পাইনাপল হিলসা। পাইনাপল হিলসা উইথ বেরেস্তা পোলাও। বেরেস্তা পোলাও, টু গেট। দেখি জিভে জল চলে এসেছে নিশ্চয়ই, আমার তো আসছে। খুব সুন্দর একটা রেসিপি আমরা দেখলাম। এবার আমরা একদম শো এর প্রায় শেষের দিকে চলে এসেছি। ওভার টু ইউ মিস্টার গাঙ্গুলি। Correct, Naina, এবার you can sit down and yeah. So we have come to the end of the show. Thank you so much, Naina, for being a part of Takes and Talks. It was wonderful having you and going through your journey and how you have evolved from a home chef to becoming the culinary queen and also a very eminent food consultant. Now, like before we get to the end of the show, if you can just tell us, in case people are interested to with you, আমরা নিচে নাম্বারটা দিচ্ছি, কিন্তু তুই একবার নাম্বারটা নিজে একটু যদি বলে দিতে পারিস, তোর ইমেল আইডিটাও বলে দিতে পারিস। আই এম শিওর মেনি উইল want to know more about the Noyana Afroz label and brand of cooking. তো তুই একটু যদি বলে দিস যে তোকে নয়না আফরোজকে কানেক্ট করতে গেলে তাদের কি করতে হবে। Acha, first let me thank you. It was a wonderful experience for me also to share my thoughts and ideas on this lovely platform. And I really enjoyed talking to both of you. আর আমাকে যোগাযোগ করার জন্য হচ্ছে কি প্রথম হচ্ছে আমার ইমেল হচ্ছে 970
@gmail.com. Very simple. Noyona70 @gmail.com. That's my email ID. And my WhatsApp number, it's coming on the screen. It's 9830 +91 98304 01697. And the other one is 01712 Bangladesh one. It's +88 01712 173730. So these are my WhatsApp numbers, and my Facebook ID is Noyana Afroz. The name that's on the screen. That's my Facebook ID. That's all. Okay. So anytime, Dhaka any to- questions, I'm there. Anybody can ask me anything they want to know from me. I'll be happy to Correct. answer. And you are available generally in Dhaka, but when is the next time when you will be visiting Kolkata? You were here just about a month back. So when it's happening again in Kolkata, if people are interested to My meet you next here. plan is how does it around happen? February, probably beginning of February, I should say, if something else Okay. doesn't happen by that time. Actually, Okay, I'm currently busy with a program. You might have seen on my Facebook. It's called the Bangla Home Chef 2021. So it's a mega event of recognition of home chefs. So I've been chosen as the face of the event from the Bangladesh chapter. So I think, congratulations. yeah. So for Yeah, that, many congratulations. they will be. Thank you. So they will be here in. They are expected to be here in January. So I have to be here in January. End of January, they plan to do something here. Post that, I'll be going to India, as far as I know. That's Okay. it. Thank you. Over to Shormishta. থ্যাংক ইউ নয়না আপা ফর বিং উইথ আস। আজকে আপনি আসাতে আমাদের শোটা সত্যি খুব ঋদ্ধ হয়েছে। আমরা এক্সপেক্ট করবো যে আপনি আরো ভালো রান্না করুন, আরো অনেক এক্সপেরিমেন্ট করুন, রান্নার জগতে আপনার নামটা আরো ছড়িয়ে যাক। Thank উইশ you. ইউ অল Thank দ্য you. ভেরি বেস্ট। Thank you. Thank you so দর্শক much. বন্ধুদের বলছি পার্টিসিপেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ। As I always say, Takes and Talks is your very own platform. So if you have any such inspiring story to share, please do contact us. For details, please watch the next video. Thank you all.